ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি অ্যান্ড ওয়েলকাম ব্যাক মঞ্জুরি আজাদ। ওয়েলকাম ব্যাক টু ইউ টু। আমরা দুজন অনেকদিন পর আবার একসঙ্গে শো করছি এবং গতকাল মঞ্জুরিকে আমরা পাইনি, আজকে আবার পেয়েছি। এখন থেকে এরকম অল্টারনেট ওয়েতেই আমরা পাবো আমাদের সহকর্মীদের প্রত্যেকের কি। তবে একটা বিষয় আমাকে একটু ব্যথিত করেছে যে অস্ট্রেলিয়ার সঙ্গে চমৎকার একটা সিরিজ জয় বাংলাদেশের, এই সময়টাতে আমি থাকতে পারিনি দর্শকদের সঙ্গে। আমারও খুব ইচ্ছে করছিল যে আমার যে বিশ্লেষণগুলো আছে বা এই জয় নিয়ে আমার যে অভিব্যক্তিও আছে সেগুলো দর্শকদের সঙ্গে শেয়ার করা, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে সাথে আমি প্রিটি মাচ শিওর যে দর্শকরাও খুবই মিস করেছে তোমার সাথে। এনিওয়েজ এখন সবাইকে পেয়ে গেছে, আবার সবকিছু নর্মাল হয়ে গেছে। সো আমরা অস্ট্রেলিয়া সিরিজটা নিয়ে আসলে থাকতে চাই এবং সেই ব্যাপার নিয়ে আমাদের কাছে একটা পরিবেশনা আছে। কন্ডিশনকে কাজে লাগিয়ে জয় পেয়েছে বাংলাদেশ, কিন্তু প্রশ্ন হচ্ছে কন্ডিশনকে কাজে লাগানো কি দোষের কিছু? পৃথিবীর প্রত্যেকটা দেশই নিজেদের হোম কন্ডিশনের সুবিধা নেয়, আর এই কন্ডিশনও বাংলাদেশকে কিন্তু খেলেই জিততে হয়েছে। কিন্তু এর পাশাপাশি বড় টুর্নামেন্টে ভালো করার প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ। একদিকে আন্তর্জাতিক ম্যাচ জয়, অন্যদিকে বড় টুর্নামেন্টের প্রস্তুতি। এই দুয়ের মধ্যে সমন্বয়টা কি বাংলাদেশের ক্রিকেটে খুব একটা দেখা যায়? মনে পড়ে বাংলাদেশ ক্রিকেটের দিনবদলের গল্প লেখা শুরু হয়েছিল এখান থেকেই। 2010-এ প্রথমবারের মতো বড় কোনো প্রতিপক্ষকে বাংলা ওয়াশ করেছিল বাংলাদেশ। ম্যাককুলাম কিংবা টেইলরদের নিয়ে গড়া হাই প্রোফাইল সে নিউজিল্যান্ড দল মূলত ধরা খেয়েছিল মিরপুরের কন্ডিশনের কাছে। তবে এক বাক্যে বলে দেয়াই যায় বাংলাদেশের ক্রিকেটের সবচাইতে বড় টার্নিং পয়েন্ট ছিল ওই নিউজিল্যান্ড সিরিজই। কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন? কিউই বধের মাস চারেক পর 2011 বিশ্বকাপে এই সুরই বেঁধেছে ক্রিকেট আঙ্গনে। উইন্ডিজের সাথে 58 আর দক্ষিণ আফ্রিকার সাথে 78-এ অল আউট হওয়ার পর প্রশ্ন উঠেছিল, তাহলে স্লো ট্র্যাককে কাজে লাগিয়ে অর্জন করা নিউজিল্যান্ডের সঙ্গে জয় কি সামর্থ্যের ব্যাপারে মিছে আশা দিয়েছিল? 11 বছর পর ঠিক যেন একই দৃশ্যের পুনর্মঞ্চায়ন। প্রতিপক্ষ নিউজিল্যান্ডের প্রতিবেশী মাইটি অস্ট্রেলিয়া। কষ্টার্জিত একটি জয় ছাড়া ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি তাসমান পারের এই দলটি। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কন্ডিশনটাই সবচাইতে বেশি ভুগিয়েছে অজিদের। টি-20 বিশ্বকাপের মাস দুয়েক আগে কন্ডিশনকে কাজে লাগানো এই জয় কি তাহলে নিজেদের সামর্থ্যের ব্যাপারে ভুল আশ্বাস দিচ্ছে বাংলাদেশকে? কারণটা পরিষ্কার, টি-20 বিশ্বকাপে গামিনীর প্রস্তুত করা উইকেটে খেলা হবে না, থাকতে পারবে না বিসিবির কোনো নির্দেশনাও। তবে এই অজুহাতে টাইগারদের অর্জনকে মোটেও খাটো করা যায় না, কারণ আন্তর্জাতিক ক্রিকেটে কন্ডিশনের সুবিধা সবাই নেয়। অস্ট্রেলিয়ার কথাই ধরুন না, গ্যাবা বা ওয়াকায় নিশ্চয়ই তারা আপনার জন্য টার্নিং উইকেট বানাবে না, সবুজ গালিচাই প্রস্তুত করবে। সবুজ পিচ, সুইমিং কন্ডিশন বা ফ্ল্যাট পিচই যে ক্রিকেটের জন্য আদর্শ, সেটাও কি ক্রিকেটের কোনো অভিধানে লেখা আছে? আন্তর্জাতিক ক্রিকেটে জয় পাওয়াটাই গুরুত্বপূর্ণ। সেটা যদি কন্ডিশনকে কাজে লাগানো জয়ও হয়, সেখানেও দোষের কিছু নেই। এর পাশাপাশি বড় বা বৈশ্বিক আসরে ভালো করার প্রস্তুতিটাও সমান গুরুত্বপূর্ণ। তবে এই দুয়ের মাঝে যে সমন্বয়টা প্রয়োজন, তা বাংলাদেশের ক্রিকেট কালচারে খুব একটা হয়ে ওঠে কি? সৈয়দ আবিদ হুসাইন সামি, যমুনা স্পোর্টস। এই ব্যাপারটা একেবারে খুব ট্রিকি একটা ব্যাপার। ট্রিকি ব্যাপার এই কারণেই বলছি, তার পেছনে কারণটা হচ্ছে যে প্রথমত আন্তর্জাতিক সিরিজ, সেটা আমাদেরকে জিততেই হবে, বা প্রত্যেকটা দলই চায় আন্তর্জাতিক ম্যাচ জিততে, প্রত্যেকটা আন্তর্জাতিক ম্যাচ গুরুত্বপূর্ণ। আবার সেই সঙ্গে আরেকটা ব্যাপার থাকে, সামনে যেহেতু এত বড় একটা টুর্নামেন্ট, সেটার প্রিপারেশনটাই কেমন। আবার আরেকটা প্রশ্নও চলে আসে, আন্তর্জাতিক ক্রিকেট কি আসলে ওভারসিজের প্রিপারেশন কেমন সেটা এক্সপেরিমেন্ট করার মঞ্চ? ব্যাপারটা ট্রিকি। এক্স্যাক্টলি, সবকিছু মিলায় একটা রসায়ন আছে, এবং এই রসায়নটা নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট উপদেষ্টা বিকেএসপি। স্যার, আশা করি শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছি, ধন্যবাদ। স্যার, আমার খুব সোজা সাপটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে হোম কন্ডিশনকে কাজে লাগিয়ে সিরিজ জেতা বা ম্যাচ জেতা, আবার অন্যদিকে ওভারসিজ বা নিউট্রাল কন্ডিশনের জন্য প্রিপেয়ার থাকা, এই দুইটা বিষয়ের সমন্বয়টা কেমন হওয়া উচিত, বা আমাদের দেশের ক্রিকেট কালচারে কতটুকু এই সমন্বয় রয়েছে? আবার ধন্যবাদ। আমার মনে হয় এটা বিভিন্ন দেশ বিভিন্নভাবে দেবে। আমাদের প্রেক্ষাপট একরকম, আমাদের দলের শক্তি একরকম, আমরা বিশ্বকাপে যেসব দলকে এনকাউন্টার করব তাদের শক্তি একরকম। সো আমার মনে হয় প্রেক্ষাপটটা ভিন্ন রকমের। আমাদের দেশে যেটা হয়েছে, রিসেন্টলি যেটা হয়েছে, আমার মনে হয় আমরা খুব ছোট করে যদি বলি, আমরা যদি স্কিলের কথা বিবেচনা করি, তো স্কিলের দিক থেকে আমরা খুব বেশি উপকৃত হইনি, কিন্তু যদি মনস্তাত্ত্বিক ব্যাপার বলি, আমার মনে হয় আমরা যথেষ্ট
অস্ট্রেলিয়ার মধ্যে একটা দলের বিরুদ্ধে এইভাবে যেটা হয়েছে যে মানসিকভাবে আমাদের অবস্থানটা এখন বেশ সবল হয়েছে। যেহেতু আমাদের সামনে আরো একটা সিরিজ আছে এবং সেখানে বোধহয় আমরা স্কিলের ব্যাপারগুলো বা অন্য ব্যাপারগুলো নিয়ে দলকে প্রিপেয়ার করার চেষ্টা করতে পারবো। তবে জিম্বাবুয়ে আমরা যেটা দেখেছি দলকে একটা গোছানো দল এবং কিছুটা ফিরে আসা, ভালো খেলা, ওখান থেকে বোধহয় দেশ ফিরে এসে অস্ট্রেলিয়া ইংলিশে এই জয়টা মানসিকভাবে আমাদের দলকে বেশ উপরে উঠাবে, চাঙ্গা রাখবে এবং সেটা বোধহয় আমাদের কাজে আসবে সামনে বিশ্বকাপ। তবে আমাদের প্রস্তুতি এখন শেষ হয়নি। আমার মনে হয় নিউজিল্যান্ডের এগেইনস্টে আমাদের সত্যিকারের বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করার প্রয়োজন আছে। স্যার, কন্ডিশনটাকে অজুহাত হিসাবে দেখিয়ে বাংলাদেশের জয়টাকে খাটো করে দেখার কি কোনো সুযোগ আছে? অ্যাবসলিউটলি না। টু বি অনেস্ট, এই কন্ডিশনটা শুধু বাংলাদেশের ফেভারিট ছিল তা বলার কোনো সুযোগ নেই কিন্তু। যদি তাই হতো বাংলাদেশ কিন্তু ১০৪ রানে অল আউট হতো না। বাংলাদেশকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে ব্যাটসম্যানদেরকে এইটা জেতার জন্য। টু বি অনেস্ট, এই কন্ডিশনটা স্পিন বোলারদের বা স্লো বোলারদের ফেভার করেছে। এবং আমরা যদি দেখি আমাদের তুলনায় অস্ট্রেলিয়ান স্পিন বোলারদের নামটা কিন্তু আরো বেশি। ওদের যে পেস বোলার আছে যারা স্লো ডেলিভারি করতে পারে তাদের নামটা কিন্তু অনেক বেশি। কিন্তু তারপরেও বলবো যে আমাদের বলাররা তাদের চাইতে ভালো বল করেছে। কৃতিত্বটা আমাদের বোলিং ইউনিটের এই সিরিজটা জেতার পেছনে বড় কারণ হচ্ছে আমাদের বোলিং ইউনিট। আমার মনে হয় না যে আমাদের দল শুধু একাই এটার বেনিফিট নিতে পেরেছে। অস্ট্রেলিয়া একইভাবে নিতে পেরেছে। তবে আমি যেটা বললাম যে ব্যাটিংয়ে তারা ঠিক জায়গাটায় যেতে পারে। স্যার, এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, তার আগে রাসেল ডমিঙ্গো আজকে কথা বলেছেন। আমরা একটু দর্শকদের সঙ্গে সেই উপস্থাপনাটা দেখে তারপর আপনার কাছে ফিরতে চাই। অস্ট্রেলিয়া সিরিজে রান খরা থাকা সৌম্য সরকারের পাশে দাঁড়িয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। তার সমালোচকদের এক হাত নিয়ে সমালোচনা করার আগে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রোটিয়া কোচ। অস্ট্রেলিয়ার পর এবার নিজেদের কন্ডিশনে নিউজিল্যান্ডকে হারানো সম্ভব বলে মনে করেন রাসেল ডমিঙ্গো। তবে কোয়ালিটি ক্রিকেট নিশ্চিত করতে এই ফরম্যাটে উন্নতির আরও অনেক জায়গা আছে বলে মনে করিয়ে দিলেন তিনি। 2 games, yeah, people were criticizing Shomo, but আমার প্রশ্ন, কয়জন ওপেনার এই সিরিজে রান পেয়েছে? নাইম টি-20 র্যাঙ্কিংয়ের সেরা ব্যাটসম্যান। স্টার্ক হ্যাজেলউডের বোলিং বিশ্বমানের। উইকেট কন্ডিশনও ব্যাটসম্যানদের পক্ষে ছিল না। ওরা সেরাটা দিয়ে চেষ্টা করেছে। 2 ম্যাচে রান না পাওয়ায় সৌম্যকে নিয়ে সমালোচনা হয়েছে। অথচ ওই 2 ম্যাচের আগে সৌম্যই জিম্বাবুয়েতে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন। তাই সমালোচনা করার বিষয়ে সতর্ক হতে হবে। just my perspective, what I see. With the weather conditions the way it is, maybe a bit more difficult. এই সিরিজে আমরা ভালো উইকেট চেয়েছিলাম, তবে ওয়েদার কন্ডিশনে আর্দ্রতা বেশি থাকায় তা আর সম্ভব হয়নি। বিশ্বকাপের আগে ওই ধরনের কন্ডিশনে আমরা ক্যাম্প করব। তবে ভালো করার জন্য অবশ্যই জয় পাওয়া জরুরি, যা ক্রিকেটারদের আরও বেশি আত্মবিশ্বাসী করে। আর রান পাওয়ার জন্য প্রয়োজন ভালো উইকেট। Like Oman, I've never played cricket. We feel we can beat New Zealand under our conditions, but আমাদের কন্ডিশনে নিউজিল্যান্ডকে হারানো অবশ্যই সম্ভব, তবে আমি জোর দিচ্ছি ভালো ক্রিকেট খেলায়। সেটি করতে পারলে ফলাফল অটোমেটিক আসবে। good cricket. আর আমরা ডমিঙ্গোর কথা শুনলাম। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, ওয়েন ইউর কোচ ইজ ব্যাকিং ইউ আপ, তার মানে কি বোঝা যায় যে আসলে দলের এনভায়রনমেন্টটা কতটুকু হেলদি, পার্টিকুলারলি ব্যাটসম্যানরা যেহেতু একটু আউট অফ ফর্ম আছে, কোচ সেই জায়গায় ব্যাক করছেন, অর্থাৎ ব্যাকআপটা দিচ্ছেন, সমালোচকদের এক হাত নিয়েছেন। আলটিমেটলি এনভায়রনমেন্টটা কতটুকু হেলদি মনে হচ্ছে, টিম এনভায়রনমেন্টটা? এটা এক হাত নিয়ে বলবো না, এটা খুব ভালো ব্যাপার যে কোচ প্লেয়ারদের পাশে দাঁড়াচ্ছে, বিশেষ করে যারা খুব ভালো করতে পারছে না, অথচ ভালো করার যাদের যোগ্যতা আছে তাদের পাশে কোচ দাঁড়াচ্ছে। আমার মনে হয় এটা প্লেয়ারদেরকে যথেষ্ট কনফিডেন্স দেবে। কোচ ক্যাপ্টেনরা যদি দলের পাশে থাকে, খেলোয়াড়দের পাশে থাকে, এটা দারুণ কনফিডেন্স দেয় এবং ফিরে আসাটা বোধহয় সহজ হয়। সো ইটস প্রথম স্টেপটা খুব ভালো যে কোচ ওদের পাশে আছে। এবং কতটা সত্যি যে রিসেন্ট পাস্টে যখন ভালো খেলেছে, যে তার প্রমাণ করার কিছু নেই যে সে ভালো খেলোয়াড়। একটা পার্টিকুলার কন্ডিশনে পার্টিকুলার বোলিং এগেইনস্টে হয়তো সে ভালো করতে পারেনি। দের ইজ এভরি রিজন যদি আমরা ওর পাশে থাকি এবং ঠিক জিনিসটা অ্যাপ্লাই করা হয়, হয়তো ফিরে আসবে। আমরা জানি সৌম্য সরকার বিদেশের মাটিতে কত ভালোভাবে ইনিংস খেলেছে, সেটাই হয়তো আমাদের কোচিং স্টাফ বা ম্যানেজমেন্টকে আগ্রহী করে তুলেছে তার ব্যাপারে। ও যদি ভালো খেলতে পারে সেটা আমাদের দলের দারুণ কাজে আসবে। সো আই থিঙ্ক ইটস এ গুড থিং যে আমাদের কোচ ম্যানেজমেন্ট বা কোচরা প্লেয়ারদের এইভাবে পাশে দাঁড়াচ্ছে। স্যার, লাস্ট কোয়েশ্চেন। নিউজিল্যান্ড একেবারেই একটা নতুন দল পাঠাচ্ছে, যে দলটার কোনো সদস্য আসলে বিশ্বকাপের স্কোয়াডে নেই। তাদের চিন্তাভাবনার জায়গাটা কেমন হতে পারে? আপনার এক্সপেরিয়েন্স আসলে কি বলে? তারা কোন যুক্তি থেকে বা কোন জায়গা থেকে চিন্তা করে এরকম একটা দল পাঠাচ্ছে, বা বিশ্বকাপের মূল দলের কোনো সদস্যকেই রাখেনি, তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা কেমন হতে পারে? যতটুকু বোঝা যাচ্ছে তারা বোধহয় তাদের দলটাকে অনেকগুলো সিরিজ খেলতে যাচ্ছে না এখন আর এই বিশ্বকাপের আগে, কারণ এর মধ্যে কোয়ারেন্টাইনের ব্যাপার থাকবে বা বাবলের ব্যাপার থাকবে।
এইসবের মধ্যে দিয়ে যেতে যেতে হয়তো দলটা পরিশ্রান্ত হয়ে যেতে পারে। এজন্য হয়তো আগে হয়তো একটা সিরিজ কমিয়ে দিল, বাংলাদেশ সিরিজটা কমিয়ে দিল। এটা হয়তো একটা যুক্তি হতে পারে, আমি জানি না। আই ডোন্ট সি এনি আদার রিজন এছাড়া আর কি কারণ হতে পারে। কারণ বাংলাদেশ দল যে ঘরের মাটিতে অত শক্তিশালী একটা দল এবং তাদের বিরুদ্ধে খেলে যেকোনো দলেরই লাভ হতে পারে। এটা এটা প্রুভেন বিয়ন্ড এনি ডাউট। তো আমার মনে হয় এখন যেহেতু মূল দল আসেনি, একটু দুর্বল দল এসছে, কারণ আমাদেরও প্রমাণ করার একটা সুযোগ যে আমরা কেমন দল। আমরা যদি ওদেরকে আবার ৫টা ম্যাচ হারাতে পারি, ওদেরকে ভালো মার্জিনে হারাতে পারি, এটা প্রমাণিত হবে যে না, ওরা বোধহয় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে ওদের মূল দল না পাঠিয়ে বা মূল দলের কিছু খেলোয়াড়কে না পাঠিয়ে। আমার মনে হয় আমাদেরও কিছু প্রমাণ করা আছে এই সিরিজ। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করছি নিউজিল্যান্ড সিরিজের সময়ও আপনাকে আমরা আমাদের স্পোর্টস লাইভের সঙ্গে পাবো। অসংখ্য ধন্যবাদ। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের। স্টে টিউনড। Welcome back once again to Sports Live. লিগ ওয়ান শুরুর আগে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে কেমন হতে যাচ্ছে পিএসজির আক্রমণ ভাগ, প্রতিপক্ষরা কিভাবেই বা সামলাবেন মেসি, নেইমার, এমবাপ্পেদেরকে নিয়ে করা আক্রমণ ভাগকে। ফুটবলে এমন শক্তির আক্রমণ ভাগ দেখা গেছে খুব কমই। যদিও এর আগে বার্সায় মেসি, নেইমার ও সুয়ারেজকে নিয়ে ছিল এক ত্রাস সৃষ্টি করা আক্রমণ ভাগ। দেখে নিব সম্প্রতি সময়ে ত্রয়ীদের নিয়ে গড়া আক্রমণ ভাগের কিছু গল্প। মেসি পিএসজি চুক্তি নিশ্চিত হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্লাবটির আক্রমণ ভাগ। নেইমার, এমবাপ্পের সাথে মেসি, পিএসজির এমন দুর্ধর্ষ অ্যাটাকিং জোন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ত্রাস ছড়ানো এমন আক্রমণ ভাগ বার্সেলোনাতেও মিলেছিল মেসির। মেসি, সুয়ারেজ, নেইমারকে নিয়ে MSN ছিল আতঙ্কের সংক্ষিপ্ত নাম। প্রথম মৌসুমেই 3 জনে মিলে করেছিলেন 122 গোল, পরের মৌসুমে 131। তাদের কল্যাণে টানা চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ ও 2 বার লা লিগা শিরোপা ঘরে তোলে কাতালান ক্লাবটি। একই সময় রিয়াল মাদ্রিদে দেখা গিয়েছিল বিবিসি ত্রয়ীদের। বেল, বেনজেমার সাথে ক্রিশ্চিয়ানোরা বেশ ভালোই লড়াই জমিয়ে তুলেছিলেন বার্সেলোনার সাথে। 2014 সালে এই ত্রয়ী গোল করেছিলেন 97টি। প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতে তারা কাটিয়েছিলেন 4 বছরের অপ্রাপ্তির ক্ষুধা। এরপর টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে অনন্য এক রেকর্ড গড়েন বিবিসি ত্রয়ী। শুধু লা লিগা না, ইংলিশ লিগেও ছিল দারুণ এক ত্রয়ী। লিভারপুলের সালা, ফিরমিনো, সাদিও মানেদের ঝলক দেখা গেছে চ্যাম্পিয়ন্স লিগেও। ক্লপের অধীনে থেকে তারা করেছেন 250-রও বেশি গোল। ক্লাব ফুটবলের মতো জাতীয় দলের হয়ে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছেন বেশ কিছু ত্রয়ী। যেমনটিতে রোনালদো, রিভালদো আর রোনালদিনহোর খেলা তো এখনো সজীব। তারও আগে ছিলেন রিয়াল মাদ্রিদের আলফ্রেডো ডি স্টেফানো, পুস্কাসের সাথে গেন্টোর ত্রয়ীর কথা। তাদের উপর ভর করে 70-এর দশকে টানা 5টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল লস ব্লাঙ্কোস। এবার পালা পিএসজির ত্রয়ী MNMদের। ফরাসি লিগ ওয়ানে কিভাবে জ্বলে ওঠেন সেটি দেখার অপেক্ষায় তাদের কোটি ভক্ত। অলোক হাসান, যমুনা স্পোর্টস। এবারে দেশের ফুটবল ফিফা র্যাঙ্কিং আবারও পিছিয়ে গেছে বাংলাদেশ। এবার 4 ধাপ পিছিয়ে ভুটানের পর অবস্থান বাংলাদেশের। কোপা আমেরিকা, ইউরো কাপ সবকিছু মিলিয়ে 3 মাস পর র্যাঙ্কিং আপডেট করেছে ফিফা, যার ফলে এগিয়ে আছে কোপা এবং ইউরো চ্যাম্পিয়নরা। তবে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম, ফ্রান্সকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে রয়েছে নেইমারের ব্রাজিল। ইউরো কাপ জয়ী ইটালি রয়েছে র্যাঙ্কিংয়ের 5ম স্থানে এবং কোপা আমেরিকা জয়ী মেসির আর্জেন্টিনা রয়েছে 6 নম্বরে। সামি, তুমি কি জানো যে ব্রাজিল ক্রিকেট খেলে? ব্রাজিল ক্রিকেট খেলে? হ্যাঁ। মিথ্যা কথা বলো কেন? মিথ্যা না, সত্যি। এই নিয়ে একটা রিপোর্ট আছে, দেখে আসবো। ফুটবলের দেশ ব্রাজিল। পেলে, রোনালদো, রোনালদিনহো, নেইমারের মতো অনেক তারকা ফুটবলারদের উপহার দিয়েছে ব্রাজিল। ফুটবলের আধিপত্যে অন্য কোনো খেলা খুব কমই জায়গা করে নিয়েছে ব্রাজিলে। কিন্তু হঠাৎই পৃথিবীর দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেট দল গড়ে উঠেছে ফুটবলের এই দেশে, যেখানে আবার অধিকাংশ খেলোয়াড়ই নারী।
ব্রাজিলের অন্যতম শহর রিও ডি জেনিরো থেকে 450 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত শহর পোকাস দে কালদাস। সেখানকার শিশু কিশোরদের মধ্যে ফুটবল থেকে ক্রিকেটই বেশি আকর্ষণীয়। সেখানে এক অনাথ আশ্রমে 24 শিশুকে ক্রিকেট সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে 2010 সালে প্রথম ক্রিকেট নিয়ে পথ চলা শুরু করে ক্রিকেট ব্রাজিল, যেখানে আজ 5000-এরও বেশি শিশু এই ক্রিকেট প্রকল্পের অংশ। এমনকি সেখানকার নারী ক্রিকেট দলের সাফল্য চোখে পড়ার মতো। সাউথ আমেরিকার উইমেন্স চ্যাম্পিয়নশিপের 5 আসরে 4টি শিরোপা ব্রাজিল ক্রিকেটের দখলে। এখন এই দলের লক্ষ্য 2023 টি-20 বিশ্বকাপ। একটি অনাথ আশ্রম থেকে ক্রিকেটের যাত্রাটা ছিল বেশ কঠিন। সেখানে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল শিশুদের পরিবারকে ক্রিকেট নিয়ে আগ্রহী করে তোলা, আর সেই সাথে এই প্রকল্পের জন্য পৃষ্ঠপোষক পাওয়া। একটি অনাথ আশ্রম থেকে পুরো দেশে খেলাটা ছড়িয়ে পড়েছে। এখন সুবিধাবঞ্চিত শিশুরা ক্রিকেটের মাধ্যমে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে। পৃষ্ঠপোষকদের সাহায্যে ক্রিকেটের উন্নতির মাধ্যমে বৈশ্বিক বাছাই পর্বগুলো উত্তীর্ণ হয়ে বিশ্বকাপে অংশ নেওয়াই এখন প্রধান লক্ষ্য ব্রাজিল ক্রিকেটের। আর তাহলে 2023 টি-20 বিশ্বকাপে ক্রিকেট বিশ্ব প্রথমবারের মতো পরিচিত হবে ব্রাজিল ক্রিকেট দলের সাথে। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। মঞ্জুরি, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কল্যাণে আমি নতুন তথ্য জানলাম, বাট আমার প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনার ক্রিকেটের কি অবস্থা? সেটা আমরা আরেকদিন দেখব। আজকে বিদায় নেই। গুড বাই।